যদি আমরা দেখি, দেখ আমাদের যে মৌলগুলো আবিষ্কার হয়েছে টোটাল বর্তমানে আমরা যদি দেখি 118টা টোটাল মৌল আছে, তাই না? কি বিপ্র, তাই তো? হয় না, একদম একদম। টোটাল মৌল 118টা আছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমাদের একদম হাইড্রোজেন থেকে শুরু হচ্ছে। কোথা থেকে শুরু হচ্ছে? হাইড্রোজেন থেকে শুরু করে একদম এই যে ও জি পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছিস 118 নাম্বার। এই ও জি পর্যন্ত আমাদের টোটাল এখনো পর্যন্ত 118টা মৌল কিন্তু আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তো প্রথমে আমি বলবো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী আসলে কি। দেখ, পর্যায় সারণী বলতে আহ, আমরা যখন দেখেছি বা শুরুর সময়, যদি আমি একটু চলে যাই 1800 শতাব্দীর দিকে, তখন কিন্তু খুব বেশি আমাদের মৌল আবিষ্কার হয়নি। মোটামুটি ওই 30 থেকে 31টা, সম্ভবত 31টা মৌল আমাদের আবিষ্কার হয়েছিল, এবং পরে 1865 সাল পর্যন্ত মোটামুটি 63টা মতো মৌল আমাদের আবিষ্কার হয়েছিল। এই দুটো ইনফরমেশনও পরীক্ষায় আসে। তো এই যে যখন আমাদের মৌলের সংখ্যা, আবিষ্কারের সংখ্যা খুব কম ছিল, তখন মৌলগুলোকে পার্টিকুলার মানে ইন্ডিভিজুয়ালি শনাক্ত করা বা ইন্ডিভিজুয়ালি তাদের সম্পর্কে মনে রাখা সম্ভব ছিল। কিন্তু যত দিন যায়, যেমন দেখ 1800 সাল পর্যন্ত আমাদের মাত্র 31টা মৌল আবিষ্কার হয়েছে। দেন 1800 থেকে 1865 যেতে যেতে অলমোস্ট দ্বিগুণ কিন্তু আমাদের মৌল হয়ে গেছে। তো 31টা মৌল মনে রাখা সম্ভব, তার বৈশিষ্ট্য, তাকে শনাক্তকরণ, এগুলো মনে রাখা কিন্তু সম্ভব। কিন্তু যখনই দিন এগিয়ে গেছে, যত দিন এগিয়ে গেছে ততই কি হয়েছে না, মৌলের সংখ্যা বাড়তে চলে চলে এসছে। তো এই যে মৌলের সংখ্যা বাড়ছে, যত বাড়ছে তত এদেরকে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদাভাবে মনে রাখতে আমাদের ভীষণ রকমের প্রবলেম সৃষ্টি হয়। এমনিও আমরা এখানেও এই যে পিরিয়ডিক টেবিলে আমরা মৌলগুলোকে ফেলেছি, এরপরেও আমাদের মনে রাখতে অনেক সমস্যার সৃষ্টি হবে। যাই হোক, তো ফাইনালি যেটা বলতে চাইছি, পর্যায় সারণীর যে উৎপত্তি, সেটা কিভাবে না, এই যে বেড়ে ওঠা যে মৌলগুলো, মানে আবিষ্কার হওয়া যে মৌলগুলো আমাদের মধ্যে চলে আসছে, তো সেই মৌলগুলোকে একটা টেবিলের মাধ্যমে যাতে আমরা মনে রাখতে পারি বা সেগুলোকে শনাক্ত করতে পারি বা সেগুলোর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা ধারণা পেতে পারি সহজেই, যাতে মনে রাখা যায়, সেই লক্ষ্যেই এই পিরিয়ডিক টেবিলের কিন্তু অবতারণা হয় আমাদের বর্তমান সময় পর্যন্ত। ঠিক আছে? তো পিরিয়ডিক টেবিল কিভাবে আসে, পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা স্টেপ আমরা এক এক করে এগিয়ে যাব। 1 মিনিট। তো পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা স্টেপ আমরা এক এক করে এগিয়ে যাব, কোথা থেকে আমাদের পিরিয়ডিক টেবিল আস্তে আস্তে ডেভেলপ করলো এবং ফাইনালি আমাদের আধুনিক মডার্ন যে পিরিয়ডিক টেবিলের অবতারণা হলো সেটা সম্পর্কে আমরা ধারণা নিয়ে নেব। ঠিক আছে? তো চলো, প্রথম প্রথম একদম সর্বপ্রথম যদি আমরা দেখি, তাহলে যে পিরিয়ডিক টেবিলটা আমরা পাই সেটা হচ্ছে 1779 সালে সর্বপ্রথম পদার্থের ভৌত অবস্থার কিসের উপর, 1700, একটু লিখে নেবে সবাই, প্রত্যেকে খাতায় লিখে নেবে। এর নোটস কিন্তু আমার কাছে নেই, সেই রকমভাবে নোটস নেই। তো আমি যা করাচ্ছি একটু লিখে নাও, আমি এখানেই আলোচনা করব, এখানেই ধরবো, প্লাস এখানেই মুখস্থ হয়ে যাবে, সেইভাবেই আমরা এগোবো। 1789 সালে কে না, ল্যাবোসিয়ের, বিজ্ঞানী ল্যাবোসিয়ার কিসের ভিত্তিতে না, পদার্থের ভৌত অবস্থার ভিত্তিতে। কে ল্যাবোসিয়ের, ল্যাবোসিয়ের পদার্থের ভৌত অবস্থার ভিত্তিতে কি করেন না, এই যে যে আমাদের মৌলগুলো রয়েছে সেগুলোকে প্রধান 3টি ভাগে ভাগ করেন। কটি ভাগে? 3টি ভাগে ভাগ করে। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে? এরপর যদি আমরা দেখি 1864 সালে, কত সালে, 1864 সালে কে না, বিজ্ঞানী নিউল্যান্ড, আমরা এরপরে নিউল্যান্ডের অষ্টক সূত্র পাবো, কি করে না, পরমাণুর ভরের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, পরমাণুর ভরের ভিত্তিতে কিন্তু পদার্থগুলোকে ক্লাসিফাই করে। ঠিক আছে?
তাহলে প্রথম কে করে? প্রথম করে ল্যাবোসিয়ের, ভৌত অবস্থার উপর নির্ভর করে। এরপর তিনি কটা ভাগে ভাগ করে? কটা ভাগে? 3টি ভাগে। এরপর বিজ্ঞানী নিউল্যান্ড কি করে না পরমাণুর ভরের ভিত্তিতে তিনি কিন্তু এগুলোকে ভাগ করে, এবং এই যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে তিনি প্রধান কটা ভাগে ভাগ করেছিল? 8টি প্রধান ভাগে কিন্তু ভাগ করেছিল। ওকে, এরপর চলে আসো, এরপর একই সাথে যে সময়ে মেন্ডেলিভ শুরু করেছে ঠিক একই সময়ে লুথার মেয়ার কি করে 1879 সালে। দেখো দুজন কিন্তু দুই প্রান্তে ছিল, পৃথিবীর দুই প্রান্তে ছিল। দুজনের একজন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে করে, আর একজন এই পিরিয়ডিক টেবিলের মাধ্যমে তুলে ধরে। কিন্তু দুজনের যে থিওরি বা দুজনের যে কনসেপ্ট সেটা কিন্তু একই রকম ছিল। কার? লোথার মেয়ার আর হচ্ছে মেন্ডেলিভ, দুজন পুরো দুটো ভিন্ন জগতে রয়েছে, কিন্তু তাদের দুজনেরই যে থিওরি সেটা কিন্তু একই রকম ছিল। একজন গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করে, মানে গ্রাফের মাধ্যমে, আর একজন পিরিয়ডিক টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। তো মেন্ডেলিভ ফার্স্ট এটাকে তুলে নিয়ে আসে, সেই জন্য মেন্ডেলিভেরটাই সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের প্রথম কি পেলাম? 1779 সালে ল্যাবোসিয়ের পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে 3টি প্রধান ভাগে ভাগ করেন। এরপর 1864 খ্রিস্টাব্দে নিউল্যান্ড পরমাণুর ভরের উপরে নির্ভর করে কি করে না 8টি ভাগে কিন্তু এটাকে ক্লাসিফাই করে। এরপর মেন্ডেলিভ এবং লুথার মেয়ার একই সাথে 1879 খ্রিস্টাব্দে এই পর্যায় সারণী সম্পর্কে কিন্তু কনসেপ্ট আমাদের মধ্যে তুলে ধরে। ওকে, এরপর ফাইনাল যেটা আমাদের আধুনিক পর্যায় সারণী, যেটা মোসলে আমাদের আবিষ্কার করে কত সালে? 1942 সালে মোসলে কিসের ভিত্তিতে না এক্স রশ্মির যে পরমাণুর, মানে এক কথায় আমাদের যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুর নিউক্লিয়াসে যে পরিমাণ প্রোটন সংখ্যা রয়েছে, এবং তার মানে প্রোটন সংখ্যাকেই তো আমরা পরমাণুর ক্রমাঙ্ক বলি, তার উপর নির্ভর করে কি করে না পারমাণবিক ভর দ্বারা কি করে না আমাদের এই আধুনিক যে পর্যায় সারণী সেই কনসেপ্টটা কিন্তু তুলে ধরে। তাহলে আমরা কি জানলাম এত সময় ধরে? আমরা ফার্স্ট অফ অল যেটা জানলাম সেটা হলো পিরিয়ডিক টেবিলটা কি, পিরিয়ডিক টেবিলটা কিভাবে আসলো। পিরিয়ডিক টেবিল হচ্ছে না আমাদের যে মৌলগুলো আবিষ্কার হয়েছে সেটা একটা টেবিলের মাধ্যমে উপস্থাপন করা, যাতে আমরা সহজেই তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক্স, তার উপাদান, তার গুণগত মান, সে কি আচরণ করে, কিসের সাথে বিক্রিয়া করে, কিসের সাথে বিক্রিয়া করে না, এইগুলোকে পরপর সাজিয়ে যে টেবিলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলি? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। ওকে, এইবার চলে আসো পিরিয়ডিক টেবিলের উৎপত্তি কিভাবে হচ্ছে বা এর সোর্স ফাইলটা কি। তো সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে ল্যাবোসিয়ার প্রথম 1789 সালে পদার্থের ভৌত অবস্থার ভিত্তিতে বা ভৌত উপাদানের ভিত্তিতে কি করে সে 3টি প্রধান ভাগে ভাগ করে। এরপরে গিয়ে 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড পরমাণুর ভরের ভিত্তিতে এটাকে আরও 8টা ভাগে ভাগ করে। এরপর আমাদের মেন্ডেলিভ এবং লুথার মেয়ার একই সাথে, অলমোস্ট একই সাথে এই দুটো পরীক্ষা করে, একজন গ্রাফিক্যালি, লুথার মেয়ার গ্রাফিক্যালি গ্রাফের সাহায্যে, আর মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের মাধ্যমে কিন্তু এটাকে তুলে ধরেন আমাদের মধ্যে। এবং সর্বশেষ যে আধুনিক পর্যায় সারণী তার ধারণা কে দেয়? মোসলে। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীর ধারণা দেয় কে? মোসলে। কিসের সাহায্যে? এক্স রশ্মির সাহায্যে। পদার্থের রাসায়নিক ধর্ম বা আমাদের মৌলের রাসায়নিক ধর্ম এবং আমাদের মানে মৌলের যে নিউক্লিয়াস রয়েছে সেখানে কি পরিমাণ প্রোটন সংখ্যা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আধুনিক যে পিরিয়ডিক টেবিল সেটা কিন্তু স্থাপন করেছে। বলো, এই পর্যন্ত কোনো সমস্যা, কারো আপত্তি? কারো আপত্তি নেই তো? লিখে নিয়েছো না সবাই? দা লিখে নিয়েছো সবাই? 1889 সালে পেপারে 1889 সালে 1889 এই যে এটা মেন্ডেলিভ আর লোথার মিয়ার, মেন্ডেলিভ আর হচ্ছে লোথার মিয়ার।
একই সাথে করে, অলমোস্ট একই টাইমে, সেম পিরিয়ডে লোথারমিয়ার গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করে। কি জানি কি হয়েছে, আজকে যা লিখছি আমি নিজেই বুঝতে পারছি না। গ্রাফিক্যালি, আর এই মেন্ডেলিভ এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল যেটা দেয়। ওকে, চলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, সবাই লিখে নিয়েছো? সকলে লিখে নিয়েছো? একটু রেসপন্স করো। ওকে ওকে, চলো চলো, তাহলে আমি একটু ধরি। বলো সৌরভ, খাতা বন্ধ করে রাখবে, যখন আমি ধরবো তখন খাতা বন্ধ করে রাখবে। ওকে, চলো। ল্যাবোসিয়ের, সৌরভ, ল্যাবোসিয়ের কিসের ভিত্তিতে পদার্থকে ভাগ করেছিল এবং কটা ভাগে ভাগ করেছিল? হ্যাঁ, পদার্থের ভৌত অবস্থার ভিত্তিতে ভাগ করেছিল, কটা ভাগে ভাগ করেছিল? কটা? তিনটি। ওকে, চলো নেক্সট। সুপর্ণা, বলো আমাদের এই যে পদার্থের সরি, মেন্ডেলিভ যে ভাগটা করেছিল সেটা কত সালে করেছিল? সুমন? 1879। 1879 সালে মেন্ডেলিভ করেছিল। মেন্ডেলিভ কি করেছিল, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছিল নাকি পিরিয়ডিক টেবিল আকারে? পিরিয়ডিক টেবিল আকারে করেছিল। চলো, তাহলে আমরা এখানে অলরেডি আমাদের যে সোর্স আমরা সেটা পেয়ে গেলাম, যে কিভাবে আমাদের পিরিয়ডিক টেবিল অবতারণা হয় বা আমাদের মধ্যে আসে, সেটা আমরা জেনে গেলাম। এবার চলে আসো, আমরা একটু আগেই জানছিলাম যে ডেবোনিয়ার, সরি ডেবোনিয়ারটা আমার বলা হয়নি, ডেবোনিয়ারও কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিল সম্পর্কে কনসেপ্ট দিয়েছিল। তো ডেবোনিয়ারের যে কনসেপ্ট ছিল বা তার যে উল্লেখযোগ্য সূত্র ছিল সেটা হচ্ছে ত্রয়ী সূত্র। কি সূত্র? ত্রয়ী সূত্র। সূত্রটা কি? দেখো, সূত্রটা হচ্ছে, ধরো তিনটে উপাদান, যেমন আমি এখানে যদি পিরিয়ডিক টেবিলে চলে যাই, একটুখানি দেখে নাও, আমি যদি এই পিরিয়ডিক টেবিলে চলে যাই তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এলআই লিথিয়াম, এই যে 2 নম্বরে লিথিয়াম পাচ্ছি, তারপরে রয়েছে কি সোডিয়াম পাচ্ছি, তারপরে কি পাচ্ছি না পটাশিয়াম পাচ্ছি। তাহলে দেখো আমরা যদি এই তিনটেকে নিই, আমরা যদি একটু দেখি, দেখে নাও এখানে লিথিয়াম, লিথিয়ামের যদি আমি পারমাণবিক গুরুত্ব দেখি 6.94 মতো বা 7 ধরতে পারো লিথিয়ামের। এরপরে যদি আমি সোডিয়াম নিই, সোডিয়ামের কত, 6 সরি সোডিয়ামের হচ্ছে 23। তারপরে চলে আসো, কে এর মান যদি আমি নিই 39.1। এবার দেখো ডোভেনিয়ার্সের যে সূত্রটা ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এই দুটোর মিলিত ফল, মানে লিথিয়াম এবং এই যে পটাশিয়াম রয়েছে, এই দুটোর মিলিত ফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে মাঝেরটা পাবো। এটা কার কনসেপ্ট ছিল? ডেভোনিয়ারের কনসেপ্ট। কি কনসেপ্ট? ত্রয়ী কনসেপ্ট। দেখো আমি যদি যোগ করি 39 আর আমি এটাকে 7ই ধরে নিলাম, তাহলে 39 আর 7 ধরলে কত হচ্ছে 46। 46কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 23, তাই না? তাহলে দেখো মাঝে আমার সোডিয়াম যেটা রয়েছে তার মান কত চলে আসছে, মানে অর্থাৎ পারমাণবিক গুরুত্ব কত চলে আসছে, 23 আসছে। ঠিক আছে, তাহলে ড্রোভেনিয়ার যে ত্রয়ী সূত্রটা আমাদেরকে দিয়েছিল কিসের ভিত্তিতে না পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা কি বলবো না ড্রোভেনিয়ারের ত্রয়ী সূত্র। দেখো এই ব্যাপারটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছে ত্রয়ী সূত্রটা আসলে কি? হ্যাঁ, ত্রয়ী সূত্র আমি আবারও একবার রিপিট করছি, পিরিয়ডিক টেবিল থেকে। দেখো এখানে আমাদের পরপর তিনটে রয়েছে লিথিয়াম, যার
পারমাণবিক গুরুত্ব কত 6.94, অলমোস্ট আমি এটাকে 7 ধরে নিলাম। আর এখানে রয়েছে কি পটাশিয়াম, পটাশিয়ামটাকে যদি আমি ধরে নিই কত 39 পয়েন্ট সামথিং, আমি 39 ধরে নিলাম। তাহলে 39 আর 7 যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে অবশ্যই 46 হয়। তাহলে দেখো এই 46কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মানে এর গড় আমরা বের করি, তাহলে কত পাবো আমরা 23 পাবো। কত পাবো 23। এই 23 হয়ে যাবে কি আমাদের এই সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। ব্যাপারটা বোঝা গেছে? এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় কি, এটাকেই বলা হয় ডোভেনিয়ার্সের ত্রয়ী সূত্র। ঠিক আছে, ডোভেনিয়ার্সের ত্রয়ী সূত্র। এবার দেখো এখানে তো আমরা দেখে নিলাম যে না লিথিয়াম থেকে শুরু করে পটাশিয়াম মোটামুটি এটা এভারেজ বেরিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এটা মানে দ্বিতীয় মৌল সোডিয়াম পাওয়া যাচ্ছে, কিন্তু এটা মানে এরপরে যদি আমি ক্যালসিয়ামের দিকে চলে আসি, মানে একটু যখন ডিপে চলে যাব ক্যালসিয়াম বা ক্যালসিয়ামের পরের দিকে চলে যাব, তখন কিন্তু এটা আর মিলবে না। বোঝা গেল? তখন কিন্তু এই যে গড় মানটা কিন্তু আসবে না। বোঝা গেল? তো সেই কারণে এই ডোভেনিয়ার্সের যে ত্রয়ী সূত্র সেটা কিন্তু পরবর্তীতে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, এরপরে চলে আসো আমরা নিউল্যান্ড পেয়েছিলাম, তাই না? আমরা নিউল্যান্ড পেয়েছিলাম যে 1864 খ্রিস্টাব্দে। তাহলে ত্রয়ী সূত্রটা কি বোঝা গেছে? এবার চলে আসো নিউল্যান্ডের ল। দেখো আমরা পেয়েছিলাম যে 1864 খ্রিস্টাব্দে নিউল্যান্ড একটা থিওরি দেয়। সেটা কি ছিল না, সেটা ছিল অষ্টক সূত্র। এই যে যে নিউল্যান্ড যে কনসেপ্টটা দেয় সেটাকে, আগেরটা যেমন ছিল ত্রয়ী সূত্র, এটা ছিল হচ্ছে অষ্টক সূত্র। কি সূত্র? অষ্টক সূত্র। এর গল্পটা কি যদি আমরা দেখি, তাহলে দেখব যে না একটি মৌল শুরু করার পরে, ধরো লিথিয়াম থেকে শুরু করছি, তারপরে অষ্টম মৌলটা কি হবে না সেম বৈশিষ্ট্য বহন করবে। যেমন দেখো আমরা যদি টেবিলে চলে যাই, তাহলে দেখো এই যে লিথিয়াম থেকে শুরু হচ্ছে, কোথার থেকে শুরু হচ্ছে, এই যে লিথিয়াম থেকে শুরু হচ্ছে এই পয়েন্টের থেকে, এই লিথিয়াম থেকে শুরু করে আমরা অষ্টম মৌলে চলে যাব। 1 2 3 4 5 6, সরি কেমন হলো ব্যাপারটা, লিথিয়াম থেকে এনে, তাই তো, লিথিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, 8 ঘর পরে গিয়ে আমাদের সেম মৌল আসবে, তাই না? নাইট্রোজেন, ও এই দিকে হবে না, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এই দেখো এদিকে দেখো লিথিয়াম থেকে আমাদের শুরু হচ্ছে, মৌলগুলো লিথিয়াম থেকে শুরু হচ্ছে ঠিক 8 ঘর পরে গিয়ে, 1 2 3 4 5 6 7 8, দেখো লিথিয়াম থেকে শুরু করে 8 ঘর পরে গিয়ে এই যে সোডিয়াম আমার আসছে, ঠিক আছে, পুরো সেম বৈশিষ্ট্য বহন করে। এটা কে বলেছিল না, এটা বলেছিল নিউল্যান্ড। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্রটা হচ্ছে যে লিথিয়াম থেকে শুরু হচ্ছে, 8 ঘর পরে গিয়ে এই যে আমাদের সোডিয়াম আসছে। তো এই যে এই দেখো এই কালারটা টোটালটাই তো আমার অ্যালকালি মেটালস রয়েছে, তাই না? মৃত্তিকা ক্ষার ধাতু আমরা যেটাকে বলি, বা ক্ষার সরি শুধুমাত্র ক্ষার ধাতু যেটাকে আমরা বলি, এই লিথিয়াম পটাশিয়াম, তারপরে সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই ফ্রান্সিয়াম, এগুলো সব সেম বৈশিষ্ট্য বহন করে। তো এখানে নিউল্যান্ড কি বলছে না, নিউল্যান্ড বলছে যদি আমরা শুরু করি লিথিয়াম থেকে, তো ঠিক 8 ঘর পরে গিয়ে সেম বৈশিষ্ট্য আসবে। এই যে থিওরিটা, এই থিওরিটা কিন্তু কে দিয়েছিল না, আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড দিয়েছিল। এটাকে কি বলা হয়ে থাকে? অষ্টক সূত্র বলা হয়ে থাকে। ঠিক আছে, এইবার দেখো এই নিউল্যান্ডের থিওরিতেও প্রবলেম রয়েছে। নিউল্যান্ডের থিওরিতে কি প্রবলেম রয়েছে না, এই অষ্টক সূত্র যে প্রবলেমটা ক্রিয়েট করছে, 17টা মৌল পর্যন্ত ঠিকঠাক কাজ করছে, 17টা মৌল পর্যন্ত ঠিকঠাক কাজ করে, কিন্তু 17র পরে গিয়ে এই যে নিউল্যান্ডের যে অষ্টক সূত্র সেটা কিন্তু আর কার্যকরী হয় না। বোঝা গেল? তাহলে এখানেও কিন্তু নিউল্যান্ড যে থিওরিটা দিচ্ছে সেই থিওরির মধ্যেও কিন্তু আমাদের ঠিক সঠিকভাবে আমরা পিরিয়ডিক টেবিল স্থাপন করতে পারছি না, বা পিরিয়ডিক টেবিলটাকে সঠিকভাবে বুঝতে সক্ষম হচ্ছি না। এরপর এই নিউল্যান্ডের পর আমাদের আসে কে না, বিজ্ঞানী মেন্ডেলিভ আর হচ্ছে কি লোথার মিয়ার।
তো লোথারমিয়ারের কনসেপ্টে আমরা যাব না, যেহেতু ওটা গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্টেশন ছিল। আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্রে আসব। দেখো, মেন্ডেলিভ কি করেছিল না, পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং পারমাণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আমাদের পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা দিয়েছিল। তাহলে কিসের কিসের ভিত্তিতে না, 1 নাম্বার ভৌত ও রাসায়নিক, ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য বা ধর্ম 1 নাম্বার। পাশাপাশি আমাদের কি না, পারমাণবিক ওজন বা ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে কি রেখেছিল না, মৌলগুলোকে রেখেছিল। এবং তারপরে এই মেন্ডেলিভের হাত ধরেই প্রথম যে পর্যায় সারণী এসছিল, সেটাতে কটা পর্যায় ছিল, 7টি পর্যায় ছিল। আর কি ছিল, 9টি শ্রেণী ছিল। আমরা আধুনিক যে পিরিয়ডিক টেবিলটা দেখতে পাচ্ছি চোখের সামনে, এই পিরিয়ডিক টেবিলটা কিন্তু মেন্ডেলিভ দেননি। এই পিরিয়ডিক টেবিলের কথা কিন্তু মেন্ডেলিভ দেননি। মেন্ডেলিভ যেটা দিয়েছিল সেটাতে কি ছিল না, সেটাতে ছিল 7টা পর্যায় এবং 9টা শ্রেণী, ঠিক আছে। কিন্তু যদি আমাদের আধুনিক পিরিয়ডিক টেবিল দেখি, সেখানেও আমরা দেখব কটা পর্যায়, 7টা পর্যায়। এখানে আমরা দেখতেই পাচ্ছি 7টা পর্যায় এবং 18টা শ্রেণী। কতগুলো শ্রেণী, 18টা শ্রেণী। এটা হচ্ছে আমাদের আধুনিক বা রূপান্তরিত বা মোসলে যে পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা দেন, সেটা হচ্ছে আমাদের আধুনিক পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট। ওকে, তাহলে দেখো আমরা পিরিয়ডিক টেবিলটা কিভাবে আসলো সেটা আমরা এই পর্যন্ত দেখে নিলাম। এইবার তোমরা বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। কোশ্চেন আছে। হ্যাঁ দাদা বলো। বলছি এখানে পর্যায় আর শ্রেণী বলতে কোনগুলো বোঝাচ্ছে? পর্যায় মানে এইদিকে তাকাও, টেবিলটার দিকে তাকাও। এই যে হাইড্রোজেন, হিলিয়াম, এটা একই পর্যায়ের মধ্যে পড়ে। বোঝা গেছে বিষয়টা? পর্যায় হচ্ছে, দেখো এটাকে 7টা, 1 থেকে 7 দেখা যাচ্ছে। এই যে 1 থেকে, দাঁড়াও আমি একটু মুছে দিই জায়গাটা। দেখো এই যে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, এই এক একটা হচ্ছে পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে কটা মৌল, প্রথম পর্যায়ে 2টো মৌল, কি, হাইড্রোজেন আর এদিকে হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন 1, হিলিয়াম হচ্ছে 2। ওকে, দ্বিতীয় পর্যায়ে কটা মৌল, লিথিয়াম থেকে শুরু হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8টা মৌল। তৃতীয় পর্যায়ে কটা মৌল, তৃতীয় পর্যায়েও 8টা মৌল। চতুর্থ পর্যায়ে কয়টা মৌল না, 18টা মৌল। ঠিক আছে, এইগুলো হচ্ছে পর্যায়। আর শ্রেণী কোনগুলো, যেমন দেখো প্রথমে এইখানে রয়েছে, এই যে হিলিয়াম থেকে শুরু হচ্ছে, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা হচ্ছে আমাদের কি না, শ্রেণী, 1 নাম্বার শ্রেণী। এরপরে 2 নাম্বার শ্রেণীতে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণী। বোঝা গেছে? আমি সবই আসতাম, যদিও আস্তে আস্তে সবই আসবো। চলো এইবার বলো, এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি? নিউল্যান্ডের থিওরি, মেন্ডেলিভের থিওরি আর ডেভোনিয়ারের থিওরি, এই পর্যন্ত কোনো সমস্যা? সমস্যা না থাকলে আমি পড়া ধরবো। আমার ক্লাসের পরে প্রত্যেকের খাতার পিডিএফ তুলে পাঠাবে। আমার ক্লাস শেষ হলে প্রত্যেকের খাতার পিডিএফ আমি দেখব, চেক করব যে তোমরা খাতায় লিখেছো। চলো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? ওকে, চলো তাহলে একটু ধরি নাকি? থাক, ধরছি না, পরে ধরবো। চলো, পিরিয়ডিক টেবিল, এই হচ্ছে আমাদের টোটাল টেবিলটা তোমাদের সামনে। এটা আমারই বানানো টেবিল, এখানে কিছু অসঙ্গতি রয়েছে এই টেবিলে। 110 থেকে এই যে 118 যে জায়গাটা দেখছো এখানে পূরণ করা নেই, এই জায়গাগুলো
আমি কমপ্লিট করিনি, ইচ্ছা করেই করিনি, তখন বানিয়েছিলাম একটা টার্গেট নিয়ে, সেই জন্য এখানে কমপ্লিট নেই। কিন্তু আমি তোমাদের যে পিরিয়ডিক টেবিলটা দেখিয়েছি সেটা কিন্তু কমপ্লিট ফিগারই ছিল। ঠিক আছে, চলো, এটা আমি বানিয়েছিলাম আজ থেকে 7-8 বছর আগে। আমার প্রথম ইউটিউব চ্যানেলের জন্য বানিয়েছিলাম, এটাতে 50,000-এর উপরে ভিউ হয়েছিল। ঠিক আছে, চলো, প্রথমে আমরা পিরিয়ডিক টেবিল চিনবো। আমরা শ্রেণী আর পর্যায় অলরেডি জেনে গেছি, অতএব সেই বিষয় নিয়ে আমি আর কথা বললাম না। নেক্সট চলে আসো আমাদের পিরিয়ডিক টেবিলে কতগুলো ব্লক আছে। হ্যাঁ, সেই ব্লকগুলো আমাদের জানতে হবে। দেখো, আমাদের প্রথম দুটো শ্রেণী 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো শ্রেণী নিয়ে আমাদের তৈরি হচ্ছে এস ব্লক। ওকে, তাহলে এস ব্লক তৈরি হচ্ছে কি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে আমাদের তৈরি হচ্ছে এস ব্লক। ঠিক আছে, চলো নেক্সট ডি ব্লক। ডি ব্লক যদি তোমরা দেখো তাহলে দেখবে 3 থেকে 12 নাম্বার যে জায়গা রয়েছে, মানে 3 থেকে 12তম শ্রেণী রয়েছে, এটা হচ্ছে আমাদের টোটাল ডি ব্লক। ঠিক আছে, এস ব্লক কি না, আমাদের 1 নাম্বার শ্রেণী এবং 2 নাম্বার শ্রেণী নিয়ে আমাদের এস ব্লক তৈরি হচ্ছে। ডি ব্লক কোথার থেকে কোথায় না, ডি ব্লক তৈরি হচ্ছে আমাদের 3 থেকে শুরু করে 12 পর্যন্ত যে শ্রেণী রয়েছে, সেই তার মধ্যে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, ডি ব্লক। এবার কথা হচ্ছে ডি ব্লকের মধ্যেই আমাদের এফ ব্লকটা বিলংস করছে কোথায় না, এই যে এল এ মানে ল্যান্থানাইট আর এ সি অ্যাক্টানাইট, এই ল্যান্থানাইট শ্রেণীর মধ্যে কিন্তু আমাদের এই মৌলগুলো পড়ে। ঠিক আছে, 14টা মৌল আছে সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 14টা। তাহলে এই ল্যান্থানাইট শ্রেণীর মধ্যে 14টা মৌল এবং অ্যাক্টানাইট শ্রেণীর মধ্যে আরো 14টা মৌল। এই দুটো শ্রেণীকে একত্রে বলা হয়ে থাকে এ ব্লক। ক্লিয়ার? ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট আমি আরো ডিটেলসে যাব, কোনো চিন্তা নেই, আমি আরো ডিপলি আমি এগুলোকে অ্যানালাইসিস করে দেবো। আপাতত এইটুকু জেনে নাও যে না, ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট শ্রেণী, যেটা কিনা ডি ব্লকের মধ্যেই পড়ে, তৃতীয় শ্রেণীর মধ্যেই পড়ে, ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট এইগুলোর মধ্যে 14টা করে অ্যাডিশনাল মৌল আমরা এখানে পাই। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা এ ব্লক বলে থাকি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলাম ওই যে এলএ আর এসি, ওই দুটোকে ডি ব্লক বলা হয়, আর ওদের মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় কি বলো? এই ল্যান্থানাইট অ্যাক্টানাইট এটা ডি ব্লকের মধ্যেই বিলংস করে। ঠিক আছে, কিন্তু এই ল্যান্থানাইট হ্যাঁ, অ্যাক্টানাইট, এটা ল্যান্থানাইট শ্রেণী, দেখো দুটো, এটা রেড কালার করে দিয়েছি, প্রত্যেকটা একই রকম। এবং অ্যাক্টানাইট, এই যে মৌলগুলো, এই দুটো মধ্যে যে মৌলগুলো রয়েছে সেগুলোকে একত্রে বলা হয়ে থাকে এ ব্লক। পরীক্ষায় যদি কোশ্চেন আসে, এখান থেকে প্রশ্ন আসবে, ল্যান্থানাইট অ্যাক্টানাইট কোন ব্লকের মধ্যে পড়ে, অবভিয়াসলি উত্তর হবে এ ব্লক, ডি ব্লক কিন্তু হবে না। ওকে, মানে এই ল্যান্থানাইট শ্রেণী এবং অ্যাক্টানাইট শ্রেণী এই দুটো মিলে তৈরি হয় এ ব্লক। এটা ডি ব্লকের মধ্যেই বিলংস করছে, কিন্তু এটা ডি ব্লকের মধ্যে টোটালি আলাদা একটা জায়গা। ক্লিয়ার? সৌরভ গাঙ্গুলি, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, চলো নেক্সট আমাদের হ্যাঁ। পি ব্লক। বুঝতেই পারছো 13 থেকে 18 পর্যন্ত আমাদের যে বাকি মৌলগুলো রয়েছে সেগুলো আমাদের সবই কিসের মধ্যে পড়ে যাচ্ছে না, আমাদের পি ব্লকের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো সমস্যা? এই পিরিয়ডিক টেবিলটা আমি বানিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, চলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? নেক্সট দেখো, এই জায়গাটা খুব সুন্দর করে দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখান থেকে এই টেবিল থেকে আমি এই যে এখন নেম অফ গ্রুপ, বিভিন্ন গ্রুপের নাম বলছি, এই টেবিল থেকে কোশ্চেন মে বি না মাস্ট বি পাবে। এর মধ্যে থেকে কোশ্চেন মে বি না মাস্ট বি পাবে, অবশ্যই পাবে। হুম, দেখো, একদম প্রথমে রয়েছে কি, আমাদের ক্ষার ধাতু, মানে আমাদের প্রথম যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীর সমস্ত মৌলগুলোকে আমরা কি বলে থাকি,
ক্ষার ধাতু বলে থাকি। লিথিয়াম, তারপরে আমার সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবই আমাদের কি ক্ষার ধাতু। ক্ষার ধাতু আমাদের 1 নম্বর শ্রেণী পড়ছে। এবার দেখো তোমরা বলবে যে হাইড্রোজেন তো একটা দাদা গ্যাস, হ্যাঁ হাইড্রোজেন তো গ্যাস, তাহলে হাইড্রোজেন ক্ষার ধাতুর মধ্যে কি করে পড়ে? আমরা পরে গিয়ে আলোচনা করব ক্ষার ধাতু কাকে বলে, মৃত্তিকা ক্ষার ধাতু কাকে বলে, অবস্থান্তর ধাতু কাকে বলে, পোস্ট ট্রানজিশন মেটাল কাকে বলে, মেটালয়েড কাকে বলে, এগুলো সবই আমরা আলোচনা করব। এখন আপাতত এটা জেনে নাও যে কোন গ্রুপকে কি নামে ডাকা হয়ে থাকে, কোন গ্রুপকে কি নামে ডাকা হয়ে থাকে সেটুকু শুধু জেনে নাও এখান থেকে। পরে আমরা এই ক্ষার ধাতু সম্পর্কে ডিটেলসে কনসেপ্ট নিয়ে নেব। তো প্রথম যে ক্ষার ধাতু, ক্ষার ধাতুর কোন শ্রেণী? দেখো 1 নম্বর শ্রেণী। টোটালটা আমার কিসের মধ্যে পড়ছে? না ক্ষার ধাতুর মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট যদি আমি দেখি 2 নম্বর শ্রেণী, সেটাকে বলবো আমরা মৃত্তিকা ক্ষার ধাতু। পরীক্ষায় কিন্তু এখান থেকে বলে দেবে যে এই যে যে মৌলগুলো রয়েছে নাম দিয়ে বলে দেবে এর মধ্যে কোনটা মৃত্তিকা ক্ষার ধাতু, কোনটা কি ধাতু, এটা বলে দেবে, বা কত নাম্বার শ্রেণী আমাদের মৃত্তিকা ক্ষার ধাতুর উদাহরণ সেটা কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, চলো নেক্সট চলে আসো। দেখো এই যে ইয়েলো কালারের যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি রয়েছে এখানে আমাদের এস সি থেকে শুরু করে টি আই থেকে শুরু করে এখানে আমাদের 8G 112 নম্বর মৌল, 111, 110, এই মৌলগুলো, এইগুলোর নাম আমি তোমাদেরকে পরে দিয়ে দিচ্ছি, পিরিয়ডিক টেবিলের মধ্যেই আমি এগুলো নাম দিয়ে দিচ্ছি। এই যে 110 থেকে শুরু করে 118 এই নামগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই ইয়েলো কালারের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আমাদের কি না অবস্থান্তর ধাতু। ঠিক আছে, আমি অবস্থান্তর ধাতু নিয়েও পরে আলোচনা করব। তো এখন আর অত মানে বেশি, এই এইচডি অবধি? হ্যাঁ এই যে 112 পর্যন্ত। ঠিক আছে, 8Gটা ব্যতিক্রম, এটা আমি পরে আলোচনা করে নিচ্ছি। মোটামুটি আপাতত এটুকু কনসেপ্ট নাও, শুধু এইটুকু কনসেপ্ট নাও, বেশি ডিটেলসে যেও না এখন, তাহলে পুরো কনসেপ্টটাই মানে সেই আবার গুলিয়ে যাবে, পুরো গুলিয়ে যাবে। যেটুকু বলছি সেটুকু শুধু কনসেপ্ট নাও। ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণী, মৃত্তিকা ক্ষার ধাতু 2 নম্বর শ্রেণী, অবস্থান্তর ধাতু এই যে দেখো গ্রিন আকারে শেপ দেওয়া আছে, এটার কালার গ্রিন, এই গ্রিন দিয়ে দেখো পুরো ঢুকিয়ে দেওয়া আছে, এটা কিন্তু সবই অবস্থান্তর ধাতু। তাহলে এর মধ্যে আমাদের কি পড়ে যাচ্ছে? ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, এই দুটোও কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ে যাচ্ছে? অবস্থান্তর ধাতুর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র এইচজিটাকে আমি আলাদা রাখছি এখানে, এইচজি সম্পর্কে আমি পরে আলোচনা করে দিচ্ছি। ওকে, চলো তাহলে অবস্থান্তর ধাতু আমরা কি পেলাম না আমাদের এই ইয়েলো কালারের যে বন্ড রয়েছে, সরি ভুল বললাম, এই যে গ্রিন কালারের যে আমি ঘিরে দিয়েছি, যে বাউন্ডারি করে দিয়েছি দেখতে পাচ্ছ, এই এই টোটালটাই আমাদের কিসের মধ্যে পড়বে? অবস্থান্তর ধাতুর মধ্যে কিন্তু পড়বে। ওকে, চলো এবার অবস্থান্তর ধাতুর মধ্যে তাহলে ল্যান্থানাইট, অ্যাক্টানাইট, এটা কোথায় যাবে? এটাও কিন্তু আমাদের এই অবস্থান্তর ধাতুর মধ্যেই পড়বে। ঠিক আছে, যদিও এদের দুটো আলাদা নাম রয়েছে, একটা হচ্ছে ল্যান্থানাইট শ্রেণী, একটা হচ্ছে অ্যাক্টিনাইট শ্রেণী। দেখো কালো ব্র্যাকেটের মধ্যে যে পুরো, অর্থাৎ এক কথায় লাল যে পুরো এই যে পার্টটা পাচ্ছ, এই পুরো পার্টটাই কিন্তু আমাদের ল্যান্থানাইট শ্রেণীর মধ্যে পড়ে। ঠিক আছে, বা ল্যান্থানাইট গ্রুপের মধ্যে পড়ে। নেক্সট চলে আসে অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইটও তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের এই যে গ্রিন যে টোটালটা রয়েছে এটাকে আমরা কি বলি? অ্যাক্টিনাইট বলে থাকি। চলে আসো মেটালয়েড, যেটাকে আমরা বলি ধাতু কল্প, বাংলায় কি বলা হয় থাকে? ধাতু কল্প, যার মানে ধাতু এবং অধাতু দুটো বৈশিষ্ট্যই বহন করে, সেগুলোকে আমরা কি বলি? মেটালয়েড বলে থাকি। মেটালয়েডগুলো দেখতেই পাচ্ছ বেগুনি কালারে যেগুলো করে দেওয়া আছে, এই যে বি থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এখানে আমার অ্যাস্টিন পর্যন্ত যেটা যাচ্ছে, ঠিক আছে, এখানে আমার বি থেকে শুরু হচ্ছে অ্যাস্টিন পর্যন্ত আমাদের যেটা যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? মেটালয়েড বা ধাতুকল্প বলে থাকবো। ওকে, চলো নেক্সট। অন্য অন্য ধাতু দেখতেই পাচ্ছ আমাদের এখানে এই যে যে ইয়েলো কালারগুলো দেয়া রয়েছে দেখতে পাচ্ছ, NOF, Cl, এগুলো আমাদের অন্য অন্য ধাতুর মধ্যে পড়ছে। ওকে, চলো এই যে CPS, এগুলো সবই আমাদের, এক কথায় আমাদের এই আকাশি কালারের যে ইগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি না অন্য অন্য ধাতু। এরপরে চলে আসো হ্যালোজেন মৌল। হ্যালো অর্থে লবণ, ঠিক আছে, লবণ যুক্ত মৌল,
দেখো আমাদের এখান থেকে শুরু হচ্ছে, এফ থেকে ক্লোরিন, ব্রোমিন, আই, এই ইয়েলো কালারের যে বন্ডটা রয়েছে দেখতেই পাচ্ছ, ইয়েলো দিয়ে কালার দিয়ে যেটাকে আমি ঘিরে রেখেছি, হ্যাঁ, এই যে ইয়েলো কালার দিয়ে যেগুলোকে ঘিরে রেখেছি, এটা হয়ে যাবে আমাদের হ্যালোজেন মৌল, অর্থাৎ 17 নম্বর শ্রেণী পুরোটাই কিন্তু আমাদের হ্যালোজেন মৌলের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসো। নিষ্ক্রিয় গ্যাস তোমরা জানো, যেগুলো বাতাসে খুব কম পরিমাণে থাকে, থেকে আমাদের কি করে না, কম পরিমাণে থেকে এক নম্বর কথা, 2 নম্বর কথা, খুব বেশি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। যেগুলো কিনা কোথায় অবস্থান করছে, 18 নম্বর শ্রেণীর মধ্যে কিন্তু অবস্থান করছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সবই কিন্তু আমাদের কি গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। ওকে, এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের যে গ্রুপ হয়, সেই গ্রুপগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। একবার একটু দেখে নাও, একবার একটু দেখে নাও। দাদা মেটালয়েড আর অন্যান্য ধাতু কোনগুলো আরেকবার বলে দাও দাদা। মেটালয়েড হচ্ছে এই যে বেগুনি কালারের যেগুলো দেখছো, এই যে যে বি, এস আই, জি, এস, এস বি, টি, পিও, এটি, মানে বি থেকে শুরু করে আস্টিন পর্যন্ত, এই পর্যন্ত যে বেগুনি কালারের যে ঘরটা রয়েছে, এইগুলো সবই আমাদের মেটালয়েড হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? আর অন্যান্য ধাতু আমাদের এইখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এন, ও, এফ, সি, এল, এই যে সি, পি, এস, এইগুলো সব হচ্ছে আমাদের অন্যান্য ধাতুর মধ্যে পড়বে। সরি, একবার একটু দেখে নাও কোনটা কি গ্রুপ, আমি ধরবো এখন। সুমন, কঠিন হয়ে যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ ঠিক আছে। আর একটা জিনিস আমার এখানে বলা হয়নি, সেটা হচ্ছে পোস্ট ট্রানজিশনাল মেটাল, যেটা হচ্ছে এই যে এল, জিএ, এন, এই যে ইউলো কালারের যেটা করা রয়েছে, এগুলো হচ্ছে পোস্ট ট্রানজিশন মেটাল বলা হয়। বলছি সব নামগুলো কি মুখস্থ করতে হবে? না না, এই নামটা মুখস্থ করতে হবে না। এই এই যে টেবিলটা দেখছিস, এটা হচ্ছে গ্রুপিং, হ্যাঁ, গ্রুপ করা। তো এই গ্রুপের মধ্যে কি কি পড়ছে এগুলো অনেক সময় দেয়, কিন্তু মনে রাখার সিস্টেমও আছে, আমি কিছুটা করেছিলাম সেই সময়। যেমন দেখ, আমি তোকে দেখাচ্ছি, এই যে এস ব্লকের শর্ট ট্রিক, হ্যালিনাকে রুবি শুয়ে ফেলেছে, এসব মানে ভুলভাল কথাবার্তা, সেই মানে 8-9 বছর আগে করেছিলাম। হ্যালিনা, এই হ্যালিনা কে রুবি ছুঁয়ে ফেলেছে। দেখ, হ্যাঁ, হ্যাঁ, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, হ্যাঁ, তারপরে দেখ এনএ, না, কে, কে, রুবি, আরবি দিয়ে রুবি, তারপর দেখ ছুঁয়ে, সিএস, ফেলেছে। আমি ওই মানে জাস্ট বানানগুলো দিয়ে মনে রাখার জন্য এগুলো করেছি, কিন্তু প্রকৃতপক্ষে এইভাবে মনে রাখাও, এভাবেও মনে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখুন। বিরিয়ানির বি, মুগলাই এমজি, কাবাবের কে, এসআরে সরিয়ে বিয়েতে বাটিতে রাখো। এ মানে তখন কি খেয়াল এসেছিল, তাই এগুলো বানিয়েছিলাম। ঠিক আছে, এখান থেকে তোরা মানে পারলে, চেষ্টা করলে যদি পারিস মনে রাখতে খুব ভালো হয়। নাহলে স্পেশাল কিছু ইনফরমেশন আছে যেগুলো এখান থেকে আসে, সেগুলো আমি দিয়ে দেবো। এমনি বোঝার চেষ্টা কর, দেখ যদি সমস্যা হয়, আমি চেষ্টা করছি যতটা পারি বুঝিয়ে দিতে। হ্যাঁ, ওকে, এই 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 গ্রুপগুলো কি ক্লিয়ার হয়েছে? গ্রুপিং ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় আমি ধরবো। হয়েছে দা, হয়েছে। চলো একটু আমি দেখে নিই কে কে আছে, তারপরে আমি ধরছি। বাহ, অলমোস্ট সবাই আছে।
ঠিক আছে, খুব ভালো ব্যাপার যে এখনো পর্যন্ত কেউ বোরিং হয়নি। চলো। হ্যাঁ, চলো, প্রথম প্রশ্ন। বিপ্র নিষ্ক্রিয় গ্যাস কত নাম্বার শ্রেণীর মধ্যে পড়ে? 18 18। সাব্বাস। নেক্সট চলে আসো। বিপ্রর পরে সুপর্ণা। সুপর্ণা, ডি ব্লক কোনটা? সুপর্ণা বোধহয় নেই নাকি? সেবাক, ডি ব্লক কোথায় এটা বলো, আপাতত দেখে দেখেই বলো। ডি ব্লক কোনটা? শিবাক তো নেই মনে হয়। সেবাক নেই? সেবাক তো ঢোকেই না এটা। তাহলে কি কীর্তনিয়া দেখলাম তাহলে? সেবাকের দাদা ওটা। ও সৌরভ। চলো বলো। সৌরভ, অ্যাক্টানাইট শ্রেণী কোনটা? কি দাদা? অ্যাক্টানাইট শ্রেণী কোনটা? বা অ্যাক্টানাইট গ্রুপ কোনটা? এসি রোটা এফ ব্লকে হ্যাঁ, এসি, এল এ, এসি, এটা এই দুটো হচ্ছে এফ ব্লক। এই দুটো মিলে হয় এফ ব্লক। ডি ব্লক তো আমাদের ইয়েলো কালারের, এটা ডি ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাক্টানাইট হচ্ছে এই যে এসি থেকে এই যে যে যত 14টা মৌল রয়েছে, এগুলোকে সবকটাকে আমরা কি বলি? অ্যাক্টানাইট শ্রেণী। ঠিক আছে, চল। এইবার বল, মৃত্তিকা ক্ষার ধাতু কোনগুলো? 2 নম্বর শ্রেণী। 2 নাম্বার শ্রেণী। গুড। নেক্সট, আর কে আছে? সাগর। চলো, সাথী আছে? চলো ছেড়ে দাও। তাহলে আমরা এই পর্যন্ত বুঝেছি। সুমন বলো, মেটালয়েড কোনগুলো? মেটালয়েড, হ্যাঁ, মেটালয়েড, ধাতুকল্প যেটাকে বলে বাংলায়। ওই ALG ওইগুলো। কোনগুলো বলছিস? এল না জি? না ওইগুলো না। না না, এগুলোকে বলে পোস্ট ট্রানজিশন মেটাল। এগুলোকে পোস্ট ট্রানজিশন মেটাল বলে। মেটালয়েড হচ্ছে এই যে ব্রাউন কালারে যেগুলো রয়েছে, সরি ব্রাউন বলছি কেন, বেগুনি কালারে যেগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে মেটালয়েডের মধ্যে পড়ে। একবার দেখেছি তো মোস্তায়। আমি লিখতে বলছিলাম। ও অবশ্য লিখবি কি করে, এটা তো তোদের কাছে নেই। সরি। চলো, নেক্সট হচ্ছে রেলিস আছে? হ্যাঁ বলো। রেলিস, হ্যালোজেন মৌল কোনগুলো রে? হ্যাঁ, কি মৌল? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল। ওই AFCl, Br, At। ঠিকঠাক বললি? হ্যাঁ ওগুলোই তো। হ্যাঁ না ঠিকই তো, 17 নম্বর শ্রেণী। একদম তাই। 17 নাম্বার শ্রেণী হচ্ছে আমাদের টোটালটা হ্যালোজেন মৌলের মধ্যে পড়বে। ওকে, চল। তাহলে অলরেডি আমরা টেবিল সম্পর্কে একটা পরিচিতি লাভ করেছি। এবার আমরা ব্লকগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। এক একটা ব্লক, সেই ব্লকের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য কি, প্রত্যেকে লিখে নেবে। আমি কিন্তু ক্লাস শেষের পরে প্রত্যেকে PDF করে, যেরকম তোরা ওই করোনার সময় মানে কি বলবো, খাতা পাঠাতিস, সেইভাবে আমাকে পাঠাবি। মানে পার্সোনালি পাঠাবি, গ্রুপে না। আমি প্রত্যেকের খাতা দেখব। ঠিক আছে, চলো। তাহলে এবার আমরা এক একটা ব্লক সম্পর্কে প্রথমে ধারণা নিই। এই মুখস্থ করার এগুলো আমি তোদেরকে পাঠিয়ে দেবো, তোরা দেখিস, যদি তোদের কাজে লাগে তো এখান থেকে পড়িস। তাছাড়া ওই
ওই ছবিটা আরেকবার দেখো, ওই যে যেটা সবকিছু লেখা রয়েছে কোন ব্লককে কি বলে, ওটা একটু দেখো। এটা পিডিএফটা দিবা তো? এই পিডিএফ দিয়ে দেবো আমি, এই পিডিএফ পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই লেখাগুলো পাবি কিনা আমি জানি না, লেখাগুলো একটু লিখে নিস। কি বলেছি বুঝতে পেরেছিস? লেখাগুলো হয়তো পাবি না, কিন্তু পিডিএফটা পেয়ে যাবি। চলো, যেটা মনে হচ্ছে দরকার হলে একটা স্ক্রিনশট মেরে নিবি মোবাইল। চলো, প্রথম আমরা আলোচনা করব এস ব্লক নিয়ে। বলো বিপ্র, দুটো তিনটে বৈশিষ্ট্য বলো এস ব্লকের। কি বলবো বৈশিষ্ট্য? মৃত্তিকা ধাতু আর হচ্ছে তোমার ওই মৃত্তিকা ক্ষার ধাতু থাকে না? একদম তাই, প্রথমটা হচ্ছে ক্ষার ধাতু। আর প্রথম হচ্ছে মৃত্তিকা ধাতু থাকে। প্রথম বৈশিষ্ট্য, এস ব্লক তৈরি হয়েছে কোন দুটো ব্লক কোন দুটো শ্রেণী নিয়ে? এক এক আর আর দুই। এক আর দুই। এই দুটো শ্রেণী নিয়ে আমাদের এস ব্লক। অতএব আমার এই যে এটা হচ্ছে 1 নাম্বার শ্রেণী, এটা 2 নাম্বার শ্রেণী, এই দুটো নিয়ে আমাদের এস ব্লক তৈরি হয়েছে। তাহলে আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য পেয়ে গেলাম। 2 নাম্বার বৈশিষ্ট্য, আমাদের এই যে যে এস ব্লক রয়েছে, এস ব্লকের প্রথমটা আমার ক্ষার ধাতু, তাই তো আমরা একটু আগেই পেলাম না? আর দ্বিতীয়টা কি আমার? মৃত্তিকা ক্ষার ধাতু। দ্বিতীয়টা কি আমার? মৃত্তিকা ক্ষার ধাতু। হয়ে গেল। এবার চলে আসো, তাহলে আমরা কি পেলাম? প্রথমটা যে যে কটা মৌল আমরা পাচ্ছি, হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো আমাদের প্রত্যেকটাই কি হয়ে যাবে? ক্ষার ধাতুর মধ্যে পড়বে। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা পেলাম, দ্বিতীয় যে শ্রেণীটা আমরা পাচ্ছি, এখানে কিন্তু সবই আমাদের কি হবে? মৃত্তিকা ক্ষার ধাতু হবে। ঠিক আছে, এবার চলে আসো এখানে। আমরা যদি দেখি তাহলে দেখো হাইড্রোজেনটা তো একটা আলাদা, তাই না? হাইড্রোজেনটা কিন্তু আমাদের এই এস ব্লকে একটা নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনটা কি আমাদের এই এস ব্লকের মধ্যে একটা নিষ্ক্রিয় মৌল হিসেবে কিন্তু পরিচয় লাভ করে। ওকে, চলো, এই হাইড্রোজেনকে আমরা এই এর মধ্যে আছে দেখে একে আমরা কি বলে থাকি? দুষ্ট মৌল বলে দুষ্ট থাকি। মৌল। কারণ এর দুই রকম, এক তো এই গ্যাসীয় অবস্থা, কিন্তু আবার এখানে ধাতুর মতো বৈশিষ্ট্য বহন করছে, ধাতুর টেবিলে বসে গেছে। তো সেই জন্য এটাকে আমরা কি বলে থাকি? দুষ্ট মৌল কিন্তু বলে থাকি। এবার চলে আসো, এই দুটো, মাইকটা অফ করে দাও যার মাইক অন আছে। আমরা পেয়ে গেলাম 3 নাম্বার। 4 নাম্বার বৈশিষ্ট্য, দেখো আমি বৈশিষ্ট্য এস ব্লকের বলতে গেলে সারাদিনে শেষ হবে না, এত বৈশিষ্ট্য বলা যায়। যেগুলো পরীক্ষায় আসে আমি জাস্ট সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো এই হাইড্রোজেন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে। এটা এটা হচ্ছে এস ব্লকের একটা নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল। চলো নেক্সট, মাইকটা অফ করে দাও। নেক্সট হচ্ছে এই এই যে যে এস ব্লকে যে আমাদের মৌলগুলো রয়েছে, এরা কিন্তু তাপ এবং তড়িৎ দুটোরই সুপরিবাহী। কিসের? তাপ ও তড়িৎ দুটোরই কিন্তু সুপরিবাহী। ঠিক আছে, আমাদের এর মধ্যে যে সমস্ত উপাদানগুলো রয়েছে বা যে সমস্ত মৌলগুলো আমরা পাচ্ছি, প্রত্যেকটাই কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী। পরীক্ষায় কিন্তু দেবে। ওকে, আর এখানে যে দেখো, এটা প্রথমটা ক্ষার ধাতু, দ্বিতীয়টা মৃত্তিকা ক্ষার ধাতু। তাহলে কি এইখানে যে মৌলগুলো রয়েছে প্রত্যেকটাই ক্ষারীয় অক্সাইড তৈরি করে। কি তৈরি করে? ক্ষারীয় অক্সাইড তৈরি করে। ওকে, এর মধ্যে যত মৌল রয়েছে প্রত্যেকটা মৌল কিন্তু আমাদের কি করে? ক্ষারীয় অক্সাইড তৈরি করে থাকে। তাহলে পরীক্ষার সময় যদি বলে যে কোন ব্লকের মৌলগুলি ক্ষারীয় অক্সাইড তৈরি করে, তাহলে উত্তর হয়ে যাবে এস ব্লক। কোন ব্লকের মৌলগুলো তাপ এবং তড়িতের সুপরিবাহী? এস ব্লক। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? স্পেশাল বৈশিষ্ট্য,
যেটা তোমরা এনটিপিসির পরীক্ষায় এখান থেকে পেতে পারো। স্পেশাল বৈশিষ্ট্য 6 নাম্বার, যেটা তোমরা এনটিপিসির পরীক্ষায় পেতে পারো। বিশেষ করে রেলের পরীক্ষায় বারংবার এই বৈশিষ্ট্যটা এসছে। হ্যাঁ, এই যে মৌলগুলো রয়েছে না আমাদের এস ব্লকের মধ্যে, যতগুলো মৌল রয়েছে প্রত্যেকটা মৌলর আয়ন বিভব কম। হুম, আয়নিত হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু খুব কম। সেই জন্য এগুলো কি হয়, তীব্র বিজারক হয়। তীব্র বিজারক হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত কারো সমস্যা? এই লাস্ট পয়েন্ট রাখবো বলো তো। এর আয়নিত হওয়ার ক্ষমতাটা কম, বুঝতে পেরেছিস? সেই জন্য কি হয়, এরা তীব্র বিজারক হয়। জারক আর বিজারক কি রে বিপ্র? তাহলে এদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জারক কি আর বিজারক কি? বিপ্র আছিস? চলো রেলিস বলো, জারক কি আর বিজারক কি? কেউ আছিস মানে? আমি হ্যাঁ হ্যাঁ বল রিলিজ। কি জারক কি আর বিজারক কি? যেগুলো হলো অন্য পদার্থের ইলেকট্রন মানে ছাড়তে সাহায্য করে সেগুলো হলো জারক। একদম তাই। দেখ, জারক বলতে যেগুলো জারিত হয়, এক কথায় যদি তুই মনে রাখিস, মনে রাখতে হয়, তাহলে যেগুলো জারিত হয়, যেমন লোহায় মরচে পড়ে, তাই না? তো দেখ, এখানে কিন্তু লোহার কোনো নেই। এই যে আমাদের ক্ষার ধাতুগুলো রয়েছে, এগুলো কিন্তু একটাও কিন্তু এর মধ্যে লোহা, নিকেল এইগুলো কি আছে? এগুলো নেই। তো এই উপাদানগুলো যেহেতু খুব বেশি জারিত হয় না, তো জারিত হয় না মানেই বিজারক। বোঝা গেল? এক কথায় যে পদার্থগুলো জারিত হয় সেগুলোকে আমরা জারক পদার্থ বলি, আর যেগুলো জারিত হয় না সেগুলোকে আমরা বিজারক পদার্থ বলি। এবার জারক বিজারক, যেমন আমরা লোহার উদাহরণটা যদি নিই, লোহার উদাহরণ নিই, তাহলে আমরা লোহার উদাহরণে এর একটা কথা বলতে পারি, এটা তীব্র জারক পদার্থ। কারণ কি, তোরা লোহা কোথাও ফেলে রাখবি বাতাসে, ও কি করবে, বাতাস থেকে অক্সিজেন নিয়ে ও লোহায় মরচে পড়ে, দেখেছিস? মানে যে জং মতো পড়ে যেটাকে বলে, তো সেটাই হচ্ছে জারিত হওয়া অ্যাকচুয়ালি। ক্লিয়ার হয়েছে সুমন বাবু? হ্যাঁ হ্যাঁ। চলো তাহলে আমাদের এস ব্লক ক্লিয়ার। আমি ধরবো এবার। এস ব্লক ক্লিয়ার, লিখে নিয়েছো সব? হ্যাঁ, তা ক্লিয়ার একদম। বিপ্র কোথায় ছিলে এত সময়? জল আনতে গেছিলাম, মিল্টনকে বললাম যে বলে দিস দাদা যদি ডাক দেও, বলে না এটা তোমার। ঠিক আছে, চলো তাহলে একটু ধরা যাক। বলো সৌরভ বাবু, এস ব্লকের হ্যাঁ দাদা বল। এস ব্লকের দুটো বৈশিষ্ট্য বলো। এটা এই তাপ ও তড়িৎ সুপরিবাহী, আর এটা হচ্ছে আয়নিত ক্ষমতা কম। আয়ন বিভব কম থাকে, সেই জন্য কি হয়, এরা খুব বেশি জারক মানে জারিত হতে পারে না। গুড। জারিত কথা মানে হচ্ছে কি জানো দাদা? এরপরে সুমন বলো, ওই দুটো ছাড়া অন্য দুটো বৈশিষ্ট্য বলো। এটা 1 আর 2 নম্বর শ্রেণীর ভিতরে পড়ে এস ব্লকটা। একদম আর এখানে ক্ষার ধাতু ও মৃত্তিকা ধাতু, মানে 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতু থাকে আর 2 নম্বর শ্রেণীতে মৃত্তিকা ধাতু, মৃত্তিকা ক্ষার ধাতু যেটা থাকে। একদম। চলো এই চারটে বাদ দিয়ে বাকি দুটো বিপ্র বলো। হ্যাঁ দা বলো বলো। বললাম এই চারটে বৈশিষ্ট্য ছাড়া বাদ দিয়ে বাকি বৈশিষ্ট্যগুলো বলো।
আমি একবারে সব বৈশিষ্ট্য বলেছি, আমি 4টে বৈশিষ্ট্য শুনি নাই। আচ্ছা বল, তাড়াতাড়ি বল। এর আছে প্রথমত হচ্ছে 1 আর 2 নম্বর শ্রেণীতে থাকে, আর হচ্ছে তোমার ক্ষার ধাতু আর মৃত্তিকা ক্ষার ধাতু দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর এর মধ্যে হাইড্রোজেন অবশিষ্ট থাকে, যেটা হচ্ছে তোমার ওই দুষ্ট মৌল, তাপ আর তড়িতে সুপরিবাহী হয় এরা, আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড তৈরি করে, আর এদের আয়ন প্রভাব কম, এই জন্য এরা হচ্ছে তীব্র বিজারক হয়। বাহ, সাব্বাস। চলো এরপর চলে আসো, আমরা পি ব্লক নিয়ে আলোচনা করব। পি ব্লক কত থেকে শুরু হচ্ছে না, আমাদের 13 থেকে শুরু করে 18 পর্যন্ত যে শ্রেণী রয়েছে, কত থেকে 13 থেকে, এই যে 13 থেকে শুরু হচ্ছে 18 পর্যন্ত যে শ্রেণী রয়েছে, এগুলো সবই আমার কিসের মধ্যে পড়বে, পি ব্লকের মধ্যে পড়বে, ঠিক আছে। চলো, আর এই যে আমাদের পি ব্লকের যে মৌলগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম লাস্ট শ্রেণীতে, মানে ইলেকট্রনের যে সর্বশেষ অরবিটালে গিয়ে কিন্তু এদের স্থান হয়। আর এর মধ্যে কি কি রয়েছে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব এই ব্লকের ধাতু যেমন রয়েছে, সেইভাবে আমাদের অধাতুও রয়েছে, পাশাপাশি ধাতুকল্পও রয়েছে এবং নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। তাছাড়া খুব বেশি এখান থেকে আমাদের প্রশ্ন আসে না। তাহলে এই ব্লকের মধ্যে আমার কি কি রয়েছে, যেমন দেখো এটা আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তাই না, আমরা এটা পেয়েছি, এটা আমাদের নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। এর মধ্যে ধাতু রয়েছে, এর মধ্যে অধাতুও রয়েছে, আবার এর মধ্যে আমাদের হ্যালোজেন মৌলগুলোও কিন্তু রয়েছে, তাই না। তো এইগুলো মিলেই আমাদের কি তৈরি হচ্ছে না, পি ব্লকটা কিন্তু তৈরি হচ্ছে। ওকে, চল, তাহলে আমাদের 13 থেকে কত থেকে না, 13 থেকে 18 পর্যন্ত যে শ্রেণী রয়েছে সেটা আমাদের পি ব্লকের মধ্যে রয়েছে। এবং পি ব্লকের যে মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলো যে ইলেকট্রন, সেটা একদম সর্বশেষ অরবিটাল পর্যন্ত কিন্তু ইলেকট্রনগুলো অবস্থান করে। ওকে, চল নেক্সট আমরা জানবো, সেটা হচ্ছে ডি ব্লক। এই ডি ব্লকের মধ্যে যদি আমরা চলে আসি, দেখব যে এই মৌলগুলির যে শেষ ইলেকট্রনটা রয়েছে, হ্যাঁ, এটা না জানলেও চলবে, অত বেশি ইম্পর্টেন্ট না, ছেড়ে দাও। এস আর পি ব্লকের মধ্যে, মানে আমরা যদি দেখি এখানে চিত্রটা, এই দেখো, এই যে এটা আমাদের এস ব্লক আর এটা আমাদের পি ব্লক, এর মাঝে যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডি ব্লক। ওকে, আর এই ব্লকের সমস্ত মৌল আমার কি ধাতুর বৈশিষ্ট্য বহন করে। কিসের বৈশিষ্ট্য বহন করে, ধাতুর বৈশিষ্ট্য বহন করে। তাহলে পরীক্ষার সময় যদি আসে যে আমাদের কোন ব্লকের মধ্যে সমস্ত ধরনের বৈশিষ্ট্যের মৌল পাওয়া যায়, অর্থাৎ ধাতু, অধাতু, তারপর হ্যালোজেন, নিষ্ক্রিয়, এগুলো সবই পাওয়া যায়, উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের পি ব্লক। ঠিক আছে, চল, তাহলে আমাদের এখানে হয়ে গেল ব্লকগুলো। ডি ব্লকে শুধু ধাতু থাকে না? হ্যাঁ, ডি ব্লকে শুধু ধাতু থাকে, খালি একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে 8G। ঠিক আছে, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করে নেব। চলো, ফাইনাল যেটা রয়েছে আমাদের হচ্ছে এ ব্লক। এ ব্লক দুটো শ্রেণী দ্বারা গঠিত, একটা হচ্ছে ল্যান্থানাইট, মানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল্যান্থানাইট, আর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাক্টানাইট। হ্যাঁ, এখানে দুটোতেই 14টা করে মৌল রয়েছে, 14টা করে মৌল রয়েছে। দেখো আমাদের এখানে 58 থেকে, এই যে প্রথম যেটা রয়েছে এটা সি থেকে শুরু করে, এটা হচ্ছে 58 নাম্বার মৌল, কত 58। 58 থেকে শুরু করে এ পাশে 71 পর্যন্ত, LU 71 পর্যন্ত, এটা হচ্ছে ল্যান্থানাইট শ্রেণী। পরীক্ষায় দেবে যে ল্যান্থানাইট শ্রেণী কত থেকে কতর মধ্যে বিলংস করছে, বা নিচের কোনটি ল্যান্থানাইট শ্রেণীর নাম্বার দিয়ে দিল 69, নাম্বার দিয়ে দিল 50, 41, আর দিয়ে দিল এদিকে 73। এর মধ্যে কোনটা আমাদের ল্যান্থানাইট শ্রেণীর মধ্যে পড়ে সেটা কিন্তু পরীক্ষায় দেবে, আমি পেয়েছি কোশ্চেন এইভাবে। ওকে, তাহলে কত থেকে কতর মধ্যে, 58 থেকে 71-এর মধ্যে আমাদের রয়েছে হচ্ছে
ল্যান্থানাইট শ্রেণী। আর অ্যাক্টানাইট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 90 থেকে 103, 90 থেকে এদিকে হচ্ছে 103-এর মধ্যে যে শ্রেণীটা পড়ছে বা যে মৌলগুলো পড়ছে সেগুলো হচ্ছে অ্যাক্টানাইট শ্রেণী। ওকে, ক্লিয়ার হয়েছে? আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য এখানে, এই এ ব্লকের যে মৌলগুলো সেগুলো দেখো, আমি ডি ব্লকের মধ্যে যদি চলে আসি, সেটা হচ্ছে IIIB এই গ্রুপের মধ্যে কিন্তু পড়ছে। ওকে, দেখো এর মধ্যেই কিন্তু সব মৌল থাকছে। এটা কিন্তু ওই 4B 5B 6B এর মধ্যে কিন্তু যাচ্ছে না, এগুলো সব এই IIIB এই শ্রেণীর মধ্যেই কিন্তু থাকছে। ওকে, ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট যা আছে সবই কিন্তু আমাদের এর মধ্যেই পড়বে, এর মধ্যেই থাকবে। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আমি কোশ্চেন আসতে দেখেছি। চলো, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ব্লকগুলো দেখলাম, এবার চলে আসো আমরা পিরিয়ডগুলো দেখব। একদম প্রথম যে পিরিয়ডটা রয়েছে বা প্রথম যে পর্যায় রয়েছে সেটা কি নিয়ে তৈরি? না, হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। 1 নাম্বার পিরিয়ড। 3B ওইটা কি বললে ওটা বুঝলাম না। এই যে এখানে দেখে নে, এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট, এই দুটো অ্যাকচুয়ালি কি এর ভেতরে রয়েছে না, এই 3Bর মধ্যে পড়ছে। এটাও কিন্তু কোশ্চেন পরীক্ষায় আমি পেয়েছি। ওকে, আমি যা কিছু বলছি তোদেরকে ম্যাক্সিমামই পরীক্ষার ইনফরমেশনগুলোই তোদেরকে দিচ্ছি। বোঝা গেছে? চলো, আরো অনেক ডিটেলস কনসেপ্ট হয়তো থাকতে পারে, আমি জাস্ট তোদেরকে আমাদের পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? চলো নেক্সট চলে আসো। কি বলছিলাম, এবার কি আলোচনা করছিলাম, কি আলোচনা করব? পিরিয়ড, তাই তো, পর্যায়গুলো আলোচনা করব। তাহলে আমাদের 1 নাম্বার পর্যায়ের মধ্যে কি কি পড়ছে? এই হাইড্রোজেন পড়ছে আর হিলিয়াম পড়ছে। এটা কি আমাদের প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে কি কি মৌল রয়েছে? হাইড্রোজেন এবং হিলিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পর্যায় যেটাকে আমরা বলছি, টোটাল 7টা পর্যায়, 7টা পর্যায়ের যে প্রথম পর্যায় সেটা কি দিয়ে তৈরি? হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো মৌল দিয়ে তৈরি। কিন্তু কটি মৌল? দুটো মৌল দিয়ে কিন্তু আমাদের তৈরি। ঠিক আছে, তো এই দুটো মৌল দিয়ে তৈরি বলে এটাকে বলা হয় অতি হর্ষ পর্যায়। অতি হর্ষ পর্যায় মানে সব খুব ছোট পর্যায় বলা হয়ে থাকে। তাহলে দুটো মৌল দিয়ে প্রথম পর্যায়ে পড়ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা চলে আসি, এই পর্যায়ে কিন্তু মোট 8টি মৌল আছে। কটি? 8টি মৌল আছে। দেখো, লিথিয়াম, এই যে এখানে দ্বিতীয় পর্যায়ে, এটা এখান থেকে গোনা শুরু করো, 1 2 3 4 5 6 7 8, টোটাল কিন্তু আমরা 8টি মৌল কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এই এর মধ্যে যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলো কি কিছু ধাতু এবং কিছু নিষ্ক্রিয় গ্যাস, মানে সবকিছু মিশিয়েই কিন্তু এর মধ্যে আমরা পাচ্ছি। ঠিক আছে, এরপর চলে আসো তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়েও আমরা এই প্রথম পর্যায়কে অতি হর্ষ পর্যায় বলে। দ্বিতীয় আর তৃতীয় পর্যায়কে এটাতেও 8টা মৌল আছে, এটাকে কিন্তু হর্ষ পর্যায়, মানে অতি হর্ষ ছিল, তারপরে এই দুটো হচ্ছে হর্ষ পর্যায়। এখানে দুটোতেই কি কি আছে? না 8টা করে কিন্তু মৌল আছে। সেই জন্য এখানে আমরা এটাকে আমরা কি বলবো? হর্ষ পর্যায় কিন্তু বলে থাকবো। ঠিক আছে, দেখো 3 নাম্বারটা, তৃতীয় পর্যায়ে আমাদের কটা মৌল আছে? না 8টা করে মৌল কিন্তু রয়েছে। ওকে, চলো, তাহলে আমাদের হয়ে গেল তৃতীয় পর্যায়ে। এবার চতুর্থ পর্যায়ে চলে আসো। ফোর্থ পর্যায়ে যদি আমরা চলে আসি, টোটাল 18টা মৌল কিন্তু রয়েছে, 18টা শ্রেণী। আর দেখো একদম টানা, এই মাথার থেকে এই মাথা কতগুলো মৌল? 18টা মৌল কিন্তু আমাদের এই পর্যায়ে রয়েছে। সেই জন্য দেখো, এটা আমার শুরু হচ্ছে পটাশিয়াম থেকে। শুরু হচ্ছে কোথা থেকে? পটাশিয়াম থেকে শুরু হচ্ছে, এখানে কে থেকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কি ক্রিপ্টনে গিয়ে। এই টোটাল 18টা, এটাকে আমাদের কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু আমাদের দীর্ঘ পর্যায় বলা হয়ে থাকে। কি দীর্ঘ পর্যায়? প্রথম দীর্ঘ পর্যায়।
যেহেতু এটা বড় পর্যায় সেহেতু এটাকে কি বলা হয়ে থাকে, দীর্ঘ পর্যায় বলা হয়ে থাকে। এরপরে দেখো 5 নাম্বারটা আমাদের দ্বিতীয় দীর্ঘ পর্যায়, যেটা আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, রুবিডিয়াম থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়, এবং একদম এখানে জেননে গিয়ে শেষ হচ্ছে। রুবিডিয়াম থেকে শুরু হচ্ছে, এখানে জেনানে গিয়ে শেষ হচ্ছে। এটা আমাদের দ্বিতীয় দীর্ঘ পর্যায় কিন্তু আমরা এটাকে বলছি। ওকে, এরপর চলে আসো 6 নাম্বার পর্যায়। এই 6 নাম্বার পর্যায়ে আমাদের তাহলে আমাদের 5 হয়ে গেল, এখানেও 18টা। 6 নাম্বার পর্যায়ে যদি আমরা দেখি এখানে টোটাল 32টা মৌল আছে। কিভাবে 32টা মৌল, সৌরভ কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবে? ধরো ওই লিথিয়াম নাকি ওটা, ওর মধ্যে তো আর 14টা এক্সট্রা রয়েছে। হ্যাঁ, এর মধ্যে 14টা এক্সট্রা রয়েছে। টোটাল আমাদের এই 6 নাম্বার যে পর্যায়, টোটাল মৌলের সংখ্যা কত, 32টা। এই মৌলের সংখ্যা দিয়েও কিন্তু প্রশ্ন আসে যে কোন পর্যায়ে কতগুলো মৌল, সেটার থেকে কিন্তু প্রশ্ন আসে। চলো 32, এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। দীর্ঘ বানান কি কে জানে বাবা? দীর্ঘ। হ্যাঁ, অতি দীর্ঘ পর্যায় কিন্তু এটাকে বলা হয়ে থাকে। কোনটা না, 6 নাম্বার যে পর্যায়টা রয়েছে এটাতে। কারণ এখানে টোটাল কতগুলো আছে, টোটাল এইখানে এই 14টা কিন্তু আমাদের কাউন্ট করতে হবে, ঠিক আছে, প্লাস এইগুলোকে কাউন্ট করতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, 18 আর 14 কতগুলো হয়, 18 আর 14 32ই হয়। তাহলে 32টা মৌল কিন্তু আমাদের এর মধ্যে পড়ছে। চলো নেক্সট লাস্ট, এটাতেও আমার কতগুলো রয়েছে, এটাতেও কিন্তু আমাদের 32টা মৌল রয়েছে, ঠিক আছে। আর এই পর্যায়টাকে, এই যে সপ্তম পর্যায়, এই পর্যায়টাকে কিন্তু ভাঙা পর্যায়ও বলা হয়ে থাকে, ঠিক আছে। কি জন্য ভাঙা পর্যায় বলা হয়ে থাকে, কারণ আমরা যদি দেখি তাহলে এই সপ্তম পর্যায়ে যে, এটারও কি এই সপ্তম পর্যায়টারও কি অতি দীর্ঘ পর্যায় বলা হয়? হ্যাঁ, এটা অতি দীর্ঘ পর্যায় বলা হয়, ঠিক আছে। আর দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাঙা পর্যায় বলা হয়। এর কারণ হচ্ছে এই সপ্তম পর্যায়ে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস হিউজ পরিমাণে থাকে। সব থেকে বেশি মানে রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় পদার্থ, হ্যাঁ, সব থেকে বেশি তেজস্ক্রিয় পদার্থ কিন্তু আমরা কিসের মধ্যে দেখতে পাই না, এই সপ্তম পর্যায়ের মধ্যে দেখতে পাই। ওকে, চলো এই হচ্ছে আমাদের টোটাল কতগুলো, টোটাল হচ্ছে আমাদের 7টা পর্যায় পেলাম। এবার চলে আসো সপ্তম পর্যায় সম্পর্কে আর একটা জিনিস বলে দিই। এখানে 19টা মৌল আমাদের ন্যাচারাল, আর 13টা মৌল কিন্তু আমাদের আবিষ্কারকৃত বা কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়েছে। ওকে, 19টা মৌল আমাদের এই সপ্তম পর্যায়ের 19টা মৌল আমাদের ন্যাচারাল, 13টা মৌল কিন্তু আমরা কৃত্রিমভাবে প্রস্তুত করেছি। 13টা মৌল কি না, কৃত্রিমভাবে তৈরি করা বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে। দাদা কোন 19টাকে বলা হয়? প্রথম থেকে 19টা। প্রথম থেকে 19টাকে কৃত্রিম ভাবে তৈরি হয়েছে, তাই তো? এখানে গুণ 1 2 3, না না, কৃত্রিম ভাবে এগুলো হচ্ছে লাস্টের গুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। এগুলো সবই তেজস্ক্রিয় এলিমেন্টস, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। ক্লিয়ার হয়েছে পর্যায়? বলো, পর্যায় ক্লিয়ার হয়েছে? আমি ধরবো এখনই, যারা লেখনি তারা লিখে নাও তাড়াতাড়ি, ফাস্ট। একটা কথা আছে না, হ্যাঁ বল। আমি দীর্ঘ বানান বললাম দয় দীর্ঘি ঘয়র ফলা, তুমি বললে হ্যাঁ ঠিক, কিন্তু দীর্ঘ বানান তো দয় দীর্ঘি ঘয়রে। বানান দিয়ে তোর পরীক্ষায় গোল করতে হবে না। দ্বিতীয় আর তৃতীয়কে কি বলা হয়?
আটটিকে হর্ষ পর্যায় বলা হয়। হর্ষ পর্যায়। বানান্তর ওএমআর শিটে গোল করতে হবে না, বা পরীক্ষার সময় ক্লিক করতে হবে না, চাপ নিস না। পৃথিবীর সব থেকে বাজে ব্রেন তোর দাদার, কিছুই মনে রাখতে পারি না। হলো রে, কমপ্লিট। কে কে আছে এখনো পর্যন্ত? একজন চলে আসে। রাজীব আছে, রাজীব একটা কোশ্চেন ধরলে না তো? না না, আমরাও তাই, আমি সুরাদার মিলটা নিয়ে আলোচনা করতেছি যে দাদা রাজীব দাঁড়িয়ে পাগল হয়ে যাচ্ছে, এত সময় দাদা পাগল হয়ে যাওয়ার কথা। রাজীব বাবুকে নিয়ে এত উন্মাদনা। পাগল আর কি হলো ভাই? রাজীব দা হচ্ছে ডুমুরির ফুল, ঠিক আছে, এর এতক্ষণ দেখা যায় না তো। এই একমাত্র দেখা যায়, এতক্ষণ দেখাই যায় না। সৌরভ বাবু তোমার দেখা যায়? চলো দাদার কাছে চিন্তা আমাকে দেখা যায় কিনা। ভাই, গ্রুপ ডি সিলেকশন না হলে বাড়ি গিয়ে পিটিয়ে আসবো, সেই যাবো, গিয়ে সেই পিটানো হবে। সৌরভ রে দা, সেই মানে যাতে 30 দিন টের পাস যে না তুই ফেল করেছিস, অত সিরিয়াস হয়ে যা। চলো এই পর্যন্ত হয়েছে, তাহলে আমি একটু ধরি নাকি? হ্যাঁ দাদা ধরো আর কি। ধরো আর কি, চল। এটা দেখানো যাবে না, তাহলে তো বুঝিয়ে যাবে। রাজীব বাবু, তোমাকে প্রশ্ন ধরা হয়নি, সবাই অবজেকশন দিচ্ছে, বলো। বলো দা। পঞ্চম পর্যায়ে কতগুলো মৌল? পঞ্চম পর্যায় 18টি। বাহ, গুড। পঞ্চম পর্যায়কে কি পর্যায় বলা হয় জানো? এটা তো আমি লিখতে পারিনি। গুড, লিখে নিও। নেক্সট কোশ্চেন, পঞ্চম পর্যায় কিসের থেকে শুরু? পঞ্চম পর্যায় আমি সংকেতটা লিখে দিচ্ছি। আরবি। রুবিডিয়াম থেকে শুরু। কোথার থেকে শুরু? রুবিডিয়াম থেকে শুরু। রুবিডিয়াম। আর ক্রিপ্টনে, সরি, রুবিডিয়াম থেকে শুরু আর বোধহয় জেনানে গিয়ে শেষ। আরবি এক্সি, হ্যাঁ, জেনানে গিয়ে শেষ, তাই না বিপ্র? হ্যাঁ। দাঁড়াতে, কি করে বলবো দা, আমি আমার সামনে নাই সেটা। রুবিডিয়াম, ওই তো জেনন, কি কি আছে? জেনন জেনন। চলো নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন। সুমন ভাই, সপ্তম পর্যায়কে কি পর্যায় বলা হয়? গামা পর্যায় দা। আর দ্বিতীয় মানে কি বলে ওটা, দ্বিতীয় দীর্ঘ পর্যায়, তাই তো? দ্বিতীয় দীর্ঘ পর্যায়। আচ্ছা, এখানে কতগুলো কৃত্রিম ভাবে প্রস্তুত এলিমেন্টস আছে? এখানে কৃত্রিম ভাবে আছে 13টা আর ন্যাচারাল ভাবে 19টা। চলো আর ধরছি না, চলে আসো এবার ক্ষার ধাতুতে চলে আসো। চলো ক্ষার ধাতুতে চলে আসো। ক্ষার ধাতু কি বলো বিপ্র? দাদা ক্ষার ধাতু কাকে বলে?
ক্ষার ধাতু আবার কারে বলা যায়, যেগুলো মানে তোমার এক কথায় মাথায় রাখবি, ক্ষার ধাতু মানে যারা ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে, সেগুলোকে আমরা ক্ষার ধাতু বলি। তো ক্ষার ধাতু আমাদের কোন শ্রেণীর মধ্যে পড়ছে? 1 নাম্বার শ্রেণী। 1 নাম্বার শ্রেণীর মধ্যে পড়ছে ক্ষার ধাতু। ঠিক আছে, চলো এবার চলে আসো ক্ষার ধাতুর বৈশিষ্ট্যে যদি আমরা চলে আসি, তাহলে আমরা দেখব এরা কিন্তু মুক্ত অবস্থায়, খুব সক্রিয় অবস্থায় থাকে না। কি বললাম? এই যে যে ক্ষার ধাতুগুলো, এরা কি অ্যাক্টিভ এলিমেন্টস? তাই বলো, আমি অলরেডি এই ব্যাপারটা একবার একটু বুঝিয়েছি। এগুলো কি অ্যাক্টিভ এলিমেন্টস? এরা কিন্তু অ্যাক্টিভ এলিমেন্টস না। এরা মানে দুমদাম চাইলেই পরিবেশের সাথে রিয়াক্ট করে তা কিন্তু না। কি কারণে করে না? কারণ এরা হচ্ছে তীব্র বিজারক পদার্থ। তীব্র বিজারক পদার্থ, সেই জন্য কিন্তু এগুলো খুব বেশি কি করে না, রিয়াক্ট করে না, বা আমাদের পরিবেশে অ্যাক্টিভলি পারফরমেন্স করে না। নেক্সট চলে আসো, এই ধাতুগুলোর যে অক্সাইড এবং হাইড্রো অক্সাইড, সেটা কিন্তু জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে। এক কথায় আমরা যদি মনে রাখি, ক্ষার ধাতু মানে ক্ষারীয় অক্সাইড যেটা উৎপন্ন করে। ঠিক আছে, চলো এগুলো কেমন হয়? এগুলো নরম হবে। এই যে যে ধাতুগুলো, এই যে দেখতে পাচ্ছ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো খুব নরম হবে, 1 নাম্বার কথা। এবং একটু মানে লাইট, লাইট বললে ভুল হবে, এটা মানে বিষয়টা হলো অনেক, কি বলবো তোমাদের, অনেকটা চকচকে প্রকৃতির হবে এবং ক্লিয়ার হবে। ঠিক আছে, মানে খুব উজ্জ্বল বর্ণের এরা হয়ে থাকে। চলো এরপরে চলে আসো, এই যে যে ক্ষার ধাতু, এদের যোজ্যতা কিন্তু কত হবে? বিপ্লব, কত হবে? কি দা? এই ক্ষার ধাতুর যোজ্যতা কত হবে? 1 দা 1। একদম তাই। যোজ্যতা কি জিনিস ভাই? আর ভুলেই গেছি দা, অত মনে নাই না, জানো তো দা। সায়েন্স মনে রাখা তো উচিত ছিল ভাই। যোজ্যতা কত? 1, তাই না? কিসের জন্য 1 যোজ্যতা এর? এখানে দেখ, এই টেবিলটা দেখতে পাচ্ছিস তোরা? মানে দাঁড়া, একটুখানি বড় বড় কি করে করবো, একটুখানি দাঁড়া, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে? তোরা দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে, হ্যাঁ। এইদিকে দেখ, এগুলো সব মান কত আছে দেখ তো। শুনে নে, একটুখানি দেখ, এটা হচ্ছে সিম্বল। সিম্বল কি? এই যে হাইড্রোজেন, এই পিরিয়ডিক টেবিলের ছবিটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো এখন। সিম্বল কি? হাইড্রোজেনের এইচ, তাই না? আর যোজ্যতার ইংরেজি হচ্ছে ভ্যালেন্সি বা ভ্যালেন্সি, যেটাকে আমরা বলি। 1 হচ্ছে অ্যাটমিক নাম্বার। আমাদের মৌলগুলো কি অনুযায়ী সাজানো হয়েছে? অ্যাটমিক নাম্বার অনুযায়ী কিন্তু এটা সাজানো আছে। যেমন দেখ, এখানে 1 দেখতে পাচ্ছিস, এদিকে হিলিয়ামে চলে আয়, হিলিয়ামে চলে আয়। হিলিয়াম কত? 2 আছে, দেখতে পাচ্ছিস? 2 আছে। নেক্সট আবার চলে আয় এদিকে, লিথিয়াম 3, 4। তাহলে আমাদের অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে কিন্তু এটা আমাদের সাজানো আছে। তারপরে দেখ এলিমেন্টস এর নাম, সিম্বল ছিল এইচ, এলিমেন্টস এর নাম কি? হাইড্রোজেন। হ্যাঁ, অ্যাটমিক মাসটা আমার রাইট সাইডে নিচে দেয়া আছে, রাইট সাইডে নিচে দেয়া আছে। এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছিস, যে কোন পদার্থের যোজ্যতা কত, দেখ তুই প্রথম শ্রেণীর মধ্যে যা কিছু পাবি তাদের যোজ্যতা 1, দ্বিতীয় শ্রেণীর মধ্যে যাদের পাবি তাদের যোজ্যতা 2, তৃতীয় শ্রেণীর মধ্যে যাদের পাবি তাদের যোজ্যতা 3। দেখতে পাচ্ছিস?
চতুর্থ শ্রেণীর মধ্যে যাদের পাবি তাদের যোজ্যতা কত? 4। ঠিক আছে, এইবার বল যোজ্যতা কি? বিপ্র, কোথায় গেলি? ঘুমায় পড়লি নাকি? না না একদম না। হ্যাঁ এবার বল, তুই শিখেছিস এটা, হ্যাঁ তুই এটা শিখেছিস, তোকে বলতে হ্যাঁ, হবে। কি বলো? ব্যালেন্সই কি বা যোজ্যতা কি? শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেইটা হলো ইয়েস ইয়েস, যোগ্যতা হয়, নাও আই যেটা আন্ডারস্ট্যান্ড, মনে পড়ে গেছে তা। মিথ্যে কথা, রেলিসও ভুল বলেছে। শেষ কক্ষপথে যে বিজোড় ইলেকট্রনটা থাকে ওটাই তো যোজ্যতা হয়, যেটা কিনা অন্যের সঙ্গে কি যেন বলে রিলে মানে বিক্রিয়া টিক্রিয়া করতে পারে, মানে একদম আয়নিক তাই। মানে একটা ছাড়ে নেয় যেটা। এক কথায় হচ্ছে শেষ কক্ষপথে আমাদের যে ইলেকট্রনের কক্ষপথ রয়েছে, কোথায় ছিলাম আমরা? এখানে না, ক্ষার ধাতু। আমাদের যে ইলেকট্রনের দাগ হচ্ছে না কেন? আমাদের যে ইলেকট্রনের কক্ষপথগুলো রয়েছে, তো এদের যে শেষ ইলেকট্রনে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা কি করতে পারবে, অন্য ইসের সাথে মানে দেয়া নেওয়া করতে পারবে বা বিক্রিয়া করতে পারবে, সেটাকেই আমরা কি বলে থাকি? যোজ্যতা। এবার যদি এই কক্ষপথে একটা থাকে তাহলে এর যোজ্যতা 1 হবে, যদি এখানে দুটো থাকে তাহলে এর যোজ্যতা 2 হবে, যদি এই মৌলের 3টে থাকে তাহলে এর যোজ্যতা 3 হবে। বোঝা গেছে? মানে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো অন্য সাথে কি করতে পারবে? বিক্রিয়া করতে পারবে, এরকম সক্ষম ইলেকট্রনের সংখ্যা সেই মৌলের যোজ্যতা। বোঝা গেছে বিপ্র? এবার এবার মনে পড়ছে? পুরো মনে পড়ে গেছে। চলো, আমারও মনে থাকে না এসব। চলো, কি হচ্ছে ব্যাপারটা? অ্যাটমিক নাম্বারটা কি ইলেকট্রন নাম্বার? অ্যাটমিক নাম্বারটা হচ্ছে না না, ইলেকট্রন নাম্বার না, অ্যাটমিক নাম্বার হচ্ছে ওর ভরটাকে বলতে পারিস। মানে অ্যাটমিক নাম্বার তো আলাদা। অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার প্রোটন পরমাণুসারে সাজায়, পরমাণুসারে একটা সাজাইছে সেই হিসেবে নাম দিয়ে দিয়েছে, যে প্রথমে যেটা 1 সেটা 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, এরকম। চলো, তাহলে আমরা কি পেলাম? এখানে ধাতু পেলাম, তাই তো? ক্ষার ধাতু। এবার মৃত্তিকা ক্ষার ধাতু কি বলো? ক্ষার এক ধাতু, কথা কি যেগুলো যে সার আমরা জমিতে ছড়াই সেগুলো? হ্যাঁ এনপিকে, সব না, অ্যাকচুয়ালি তোরা আমরা যে এলিমেন্টস গুলো বলছি, সার তো তোর ওর কেমিক্যালি চেঞ্জ করা না। তুই যে সার জমিতে ব্যবহার করছিস ওটা শোধন করা, ডাইরেক্ট ডাইরেক্ট না ওটা। মানে কি বলবো, এইগুলো ডাইরেক্ট দিলে ওরা জমির আরো ক্ষতি হবে। বুঝতে পেরেছিস? এখানে যে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এইগুলো মাটিতে, এগুলো তোমার মাটিতে বিভিন্ন যৌগের পাওয়া যায়, এই বলে কি এগুলো ক্ষারীয় ধাতু বলে দেয়। হ্যাঁ মৃত্তিকা ক্ষারীয় ধাতু বলে। এই যে যে উপাদানগুলো দেখতে পাচ্ছিস এইগুলো সব মাটির সাথে মানে আমাদের শিলার সাথে বিক্রিয়া করে থাকে বলে এটাকে আমরা কি বলি? মৃত্তিকা ক্ষার ধাতু বলি। টোটাল কটা আছে দেখ, আমাদের 6টা কিন্তু আমাদের মৃত্তিকা ক্ষার ধাতু। কটা মৃত্তিকা ক্ষার ধাতু? টোটাল হচ্ছে 6টা। ঠিক আছে, এরপর চলে আয়, এখানে আর একটা জিনিস আমি আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে ল্যান্থানাইট। ল্যান্থানাইটটা কি আমি অলরেডি বলেছি তোদের, যে আমাদের 15টা ধাতব মৌলিক পদার্থ রয়েছে, মানে ল্যান্থানাইট থেকে শুরু করে এখানে এটা তো রয়েছেই, তার সাথে আরো কতগুলো মৌল? 14টা মৌল। তাহলে মোট কতটা মৌল হচ্ছে ল্যান্থানাইট শ্রেণীর? 14টার একটা 15টা মৌল, যেটা কিনা শুরু হচ্ছে, আমরা অলরেডি দেখেছি 57 থেকে শুরু হচ্ছে, মানে ল্যান্থানাইটটা হচ্ছে 57, আর এখানে সি এটা হচ্ছে 58, আর এখানে এল ইউ
এটা হচ্ছে এর সাথে যোগ করে দে 71। তাহলে আমার এই পর্যন্ত যে শ্রেণীটা পড়ছে বা যেগুলো যে মৌলগুলো পড়ছে এগুলো সবই কি আমাদের ল্যান্থানাইট শ্রেণীর মধ্যে পড়ছে। আর এই ল্যান্থানাইট শ্রেণীটা কোন ব্লকের মধ্যে পড়ে? এফ ব্লকের মধ্যে পড়ে। বাস এইগুলোই তোদের পরীক্ষায় আসে। এছাড়া খুব বেশি যে আহামরি ডিটেলসে আসবে তা কিন্তু না। এইটুকু যদি মনে রাখতে পারিস ব্যাস এনাফ। সুমন, যে প্রশ্নগুলো দেখছিলি আমরা এই পড়ার সাথে সাথে সেই প্রশ্নগুলো কি মনে পড়ছে? সুমন আছিস? দাদা আছি আছি। বলছি যে তুই প্র্যাকটিস করার সময় যে কোশ্চেনগুলো পাচ্ছিলি, আমরা এই যে যেভাবে পড়ছি সেইভাবে কি তুই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে জাস্ট আমাদের এইভাবে এগিয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি বাকিটুকু দ্বিতীয় দিন করাবো, আজকে আর সম্ভব হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বলো এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে করতে পারো।